ওয়াশিংটন ডিসির পেন্টাগন ভবনের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা। চারদিকের দেয়াল জুড়ে থাকা বিশাল সব ডিজিটাল স্ক্রিনে পৃথিবীর মানচিত্র। সেখানে নীল, সবুজ আর লাল রঙের বিন্দুগুলো ক্রমাগত স্থান পরিবর্তন করছে। হাজার হাজার মাইল দূর থেকে আসা স্যাটেলাইট ডেটা, ড্রোন ফিড আর সাইবার ইন্টেলিজেন্সের তথ্যগুলো চোখের পলকে প্রসেস করছে সুপার কম্পিউটারগুলো। এই ঘরে বসে থাকা মানুষগুলোর হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক চাবিকাঠি। তাদের আঙুলের সামান্য ইশারায় বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র মুহূর্তে পৃথিবীর যে কোনো প্রান্তের মানচিত্র বদলে দিতে পারে। এখান থেকে ঠিক হয় ৬,০০০ মাইল দূরে তেল আবিবের কিরিয়া ভবনেও একই রকম ব্যস্ততা, যেখানে মোসাদের দুর্ধর্ষ গোয়েন্দারা আর সামরিক সাইবার এক্সপার্টরা স্নায়বিক উত্তেজনায় কাঁপছেন। তাদের হাতে রয়েছে পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি, পেগাসাসের মতো স্পাইওয়্যার আর আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর ঠিক এই দুই হাইটেক শীতাতপ নিয়ন্ত্রিত দাম্ভিক শহরের বিপরীতে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন আরেক জায়গায়। জাগ্রজ পর্বতমালার রুক্ষ শুষ্ক পাথুরে ভূখণ্ডের শতফুট গভীরে তেহরানের গোপন সামরিক বাংকার। সেখানে পেন্টাগন বা তেল আবিবের মতো চোখ ধাঁধানো প্রযুক্তি হয়তো নেই, সেখানে নেই বিলিয়ন ডলারের ঝনঝনানি, কিন্তু সেখানে যা আছে তা পেন্টাগন বা কিরিয়ার সুপার কম্পিউটারগুলো আজ পর্যন্ত ডিকোড করতে পারেনি। সেখানে আছে এমন একদল মানুষ যাদের চোখের দৃষ্টিতে কোনো ভয় নেই, যাদের শিরায় বইছে পারস্যের প্রাচীন অহংকার আর আপসহীন এক জেদ। আধুনিক বিশ্ব রাজনীতিতে একটা খুব কথা প্রচলিত, টাকার প্রযুক্তি যার, দুনিয়া তার। কিন্তু আজকের রাতটা হয়তো এই পুরনো সমীকরণটাকে চিরতরে ভুল প্রমাণ করতে যাচ্ছে। ২১ শতকের এই পৃথিবীতে যুদ্ধ মানে কেবল মাঠে নেমে গুলি ছোড়া নয়। যুদ্ধ এখন হয় মহাকাশের স্যাটেলাইটে, সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক কেবলে আর শেয়ার বাজারের সার্ভারে। এই আধুনিক সমীকরণে আমেরিকা এবং ইসরায়েলের ধারে কাছেও কেউ নেই। আমেরিকার হাতে আছে সেই জাদুকরী অস্ত্র যার নাম ডলার। বিশ্বের যে কোনো দেশের অর্থনীতিকে রাতারাতি পঙ্গু করে দেওয়ার, যে কোনো দেশের ব্যাংক ব্যবস্থাকে গ্লোবাল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অসীম ক্ষমতা রাখে এই ডলার। এর পাশাপাশি রয়েছে তাদের সামরিক বাজেট। বছরে $৮০০ বিলিয়ন বেশি খরচ করা হয় শুধু সমরাষ্ট্রের পেছনে, যা বিশ্বের পরবর্তী 10টি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। তাদের বিমানবাহী রণতরীগুলো যখন কোনো মহাসাগরে নোঙর ফেলে, তখন আশেপাশের ডজনখানিক দেশের রাষ্ট্রপ্রধানদের রাতের ঘুম হারাম হয়ে যায়। অন্যদিকে ইসরায়েল হলো এই দানবীয় শক্তির এক নিখুঁত টেক হাব। আকারে ছোট হলেও ইসরায়েলের হাতে আছে মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা, যাদের গুপ্ত হত্যা আর ইন্টেলিজেন্স গ্যাদারিং এর গল্প হার মানায় হলিউডের থ্রিলার সিনেমাকেও। তাদের কাছে আছে অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে বোমা বর্ষণ করতে পারে। আর আছে অ্যারো বা ডেভিড স্লিং এর মতো মিসাইল ডিফেন্স সিস্টেম। এই দুই পরাশক্তির কম্বিনেশন এতই ভয়ঙ্কর, এদের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর কথা স্বপ্নেও ভাবতে পারে না বিশ্বের বেশিরভাগ দেশ। ইউরোপের পরাশক্তিগুলো যেখানে ওয়াশিংটনের ছায়ায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মধ্যপ্রাচ্যের ধনী আরব দেশগুলো যেখানে নিজেদের নিরাপত্তা কিনতে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করে, সেখানে এই দুই দানবের বিরুদ্ধে একা দাঁড়ানোর মতো দুঃসাহস দেখানোটা কেবল পাগলামি বলেই মনে হতো। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই দুই পরাশক্তির বিরুদ্ধে একাই লড়াই করার ক্যাপাসিটি এবং দুঃসাহস আজ কেবল একটি দেশেরই আছে, আর তা হলো ইরান। গত 4 দশক ধরে পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষক আর স্ট্র্যাটেজিস্টরা একটা রহস্যের সমাধান খুঁজছেন। তারা তাদের স্যাটেলাইট ডেটা আর সমরাস্ত্রের হিসাব মেলাতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। তারা বুঝতে পারছেন না দশকের পর দশক ধরে চরম অর্থনৈতিক অবরোধের মধ্যে থাকা একটি দেশ কিভাবে এত বড় সাহস দেখায়। ইরানের ওপর কি ধরনের অবরোধ দেওয়া হয়েছে তা শুনলে যে কোনো সাধারণ দেশের অর্থনীতি 3 মাসের মধ্যে ধসে পড়ার কথা। তাদের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা, তাদের ব্যাংকগুলোর গ্লোবাল ট্রানজ্যাকশনের নিষেধাজ্ঞা, তাদের প্রযুক্তি আমদানিতে নিষেধাজ্ঞা। এমন কোন সেক্টর নেই যেখানে পশ্চিমা বিশ্ব ইরানকে আটকে রাখার চেষ্টা করেনি। পেন্টাগনের এক শীর্ষ সামরিক বিশ্লেষক একবার একটি রুদ্ধতার ব্রিফিং এ বলেছিলেন, আমরা ওদের চারদিক থেকে দেওয়াল তুলে আটকে দিয়েছি। ওদের কাছে আধুনিক চিপস পৌঁছানোর কথা নয়, ওদের কাছে আধুনিক ফাইবার গ্লাস পৌঁছানোর কথা নয়, অথচ স্যাটেলাইট ইমেজে আমরা দেখছি ওরা মাটির নিচে পুরো একটি মিসাইল সিটি বানিয়ে বসে আছে। ওরা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা আমাদের আয়রন ডোমকে পাকি দিতে সক্ষম। এটা কিভাবে সম্ভব? পশ্চিমা বিশ্বের এই বিস্ময়ের কারণ হলো তারা সবকিছু মাপে তাদের নিজস্ব এক্সেল শিট আর গাণিতিক ফর্মুলা দিয়ে। তাদের ধারণা ছিল অবরোধ দিয়ে অর্থনীতি ধ্বংস করে দিলে জনগণের মধ্যে বিদ্রোহ তৈরি হবে আর সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়বে। কিন্তু তারা একটি জায়গায় হিসাব মেলাতে পারেনি, সেই হিসাবটা কোনো সামরিক ম্যানুয়ালে লেখা থাকে না। ইরানের এই অবিশ্বাস্য সাহসের উত্তর কোনো সামরিক ম্যানুয়ালে নেই। এর উত্তর লুকিয়ে আছে তাদের মনস্তত্ত্বে, তাদের ইতিহাস আর দর্শনে। সহজ বাংলায় বলতে গেলে এদের পুরোটাই কলিজা।
একটি জাতির সাইকোলজি যখন এমনভাবে গড়ে ওঠে যে তারা মৃত্যুর চেয়ে আত্মসম্মান বিসর্জনকে বেশি ভয় পায়, তখন সেই জাতির বিরুদ্ধে যুদ্ধ করাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। ইরানের সাধারণ মানুষের জীবনে হয়তো অনেক কষ্ট আছে, তাদের টাকা কম থাকতে পারে, মুদ্রাস্ফীতি হয়তো আকাশ ছোঁয়া, আন্তর্জাতিক বাণিজ্যে পদে পদে বাধা থাকতে পারে, জিনিসপত্রের দাম হয়তো তাদের নিত্যদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। কিন্তু যখন প্রশ্ন আসে মর্যাদার, যখন প্রশ্ন আসে ন্যায়ের, তখন তারা এক বিন্দু ছাড় দিতেও নারাজ। পারস্যের এই মানুষেরা বিশ্বাস করে যে পেট ভরে খাওয়ার জন্য পরাশক্তির কাছে মাথা নত করে বেঁচে থাকার চেয়ে আধপেটা খেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার সম্মান অনেক বেশি। তারা প্রমাণ করে দিচ্ছে যে যুদ্ধ কেবল যুদ্ধ বিমান আর ডলার দিয়ে জেতা যায় না। যদি ডলার আর প্রযুক্তি সব হতো, তবে ভিয়েতনামের জঙ্গলে আমেরিকার পরাজয় হতো না। যদি কেবল সমরাষ্ট্রই সব হতো, তবে আফগানিস্তানের রুক্ষ পাহাড় থেকে পরাশক্তিদের পালাতে হতো না। যুদ্ধ জেতার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো এক অটুট আপোষহীন মানসিকতা। ইরানিরা জানে যে ইসরায়েল এবং আমেরিকার মতো শত্রুর সাথে লড়াই করতে গেলে তাদের অনেক মূল্য চোকাতে হবে। হয়তো তাদের পরিকাঠামো ধ্বংস হবে, হয়তো তাদের বহু মেধাবী বিজ্ঞানীকে গুপ্ত হত্যার শিকার হতে হবে। কিন্তু এই আঘাতগুলো তাদের দুর্বল করার বদলে উল্টো তাদের ভেতরের জিদকে আরো ইস্পাত কঠিন করে তুলেছে। রক্ত ঝরলে তারা পিছু হটে না, বরং সেই রক্তের শপথ নিয়ে তারা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। আজকের দিনে যুদ্ধক্ষেত্র আর কেবল সীমান্ত বা রণাঙ্গনে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এবং আমেরিকা যখন সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অত্যাধুনিক স্যাটেলাইট নিয়ে খেলছে, ইরান তখন তৈরি করেছে তাদের নিজস্ব অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল। ইরান জানে আমেরিকার মতো শত শত F-35 বা স্টিলথ বোমা বানানোর সামর্থ্য তাদের নেই, তাই তারা সেই প্রতিযোগিতায় যায়ও নি। তারা তাদের পুরো শক্তি নিয়োগ করেছে ড্রোন প্রযুক্তি আর ব্যালিস্টিক মিসাইল তৈরিতে। তারা এমন সব সস্তা কিন্তু ভয়ঙ্কর কার্যকর ড্রোন তৈরি করেছে যা রাডারের নিচ দিয়ে উড়ে গিয়ে শত্রুর $1 মিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিতে পারে। এই যে টাকার লড়াই বনাম প্রযুক্তির লড়াই, এখানে ইরানের সবচেয়ে বড় জয়। ইসরায়েলের একটি আয়রন ডোম ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় $50,000 থেকে $1 লাখ, আর ইরান বা তাদের মিত্রদের ছোড়া একটি সাধারণ ড্রোনের দাম মাত্র কয়েক হাজার ডলার। অর্থাৎ ইরান যখন 100টি ড্রোন ছোড়ে, তখন ইসরায়েলকে তা আটকাতে খরচ করতে হয় কয়েক $1 মিলিয়ন। এই অর্থনৈতিক রক্তক্ষরণ আমেরিকার মতো সুপার পাওয়ারের জন্য হয়তো কিছু না, কিন্তু এই মনস্তাত্ত্বিক চাপ ইসরায়েলের মতো একটি ছোট দেশের জন্য মারাত্মক। ইরান প্রমাণ করে দিয়েছে, আপনার কাছে যদি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট নাও থাকে, তবুও সঠিক লক্ষ্য, নিখুঁত পরিকল্পনা এবং অটুট মনোবল থাকলে আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইমারতকেও কাঁপিয়ে দিতে পারেন। রাতের অন্ধকার আরো গাঢ় হচ্ছে। তেল আবিবের কিরিয়া ভবনে হঠাৎ করে অ্যালার্ম বেজে উঠল। কন্ট্রোল রুমের লাল আলোগুলো একসাথে জ্বলতে আর নিভতে শুরু করেছে। চিফ অফ স্টাফের কপালে বিন্দু বিন্দু ঘাম। কি হচ্ছে এখানে? তিনি চিৎকার করে উঠলেন, স্যার, আমাদের রাডারে কিছু ব্লিপ দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সাধারণ কিছু নয়। এগুলো আসছে জাগ্রোজের দিক থেকে। স্পিড ম্যাক 5 এর উপরে হাইপারসনিক। রাডার অপারেটরের গলা কাঁপছে। পেন্টাগনের আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টারেও তখন পিনপতন নিরাপত্তা। স্যাটেলাইটগুলো রিয়েল টাইম ডেটা পাঠাচ্ছে। হ্যাঁ, ইরান তাদের সাইটগুলো খুলে দিয়েছে। এতদিনের যে ভয়ের কথা পশ্চিমা বিশ্ব শুধু তাদের থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্টেই পড়ে এসেছে, আজ তা বাস্তব হয়ে ধেয়ে আসছে। আমেরিকার প্রেসিডেন্টকে ঘুম থেকে তোলা হয়েছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সিয়াল বাংকারে। তার হাতে থাকা ব্রিফকেস, যাকে নিউক্লিয়ার ফুটবল বলা হয়, তার দিকে তিনি একদৃষ্টে তাকিয়ে আছেন। তিনি চাইলে এখনই পাল্টা হামলার নির্দেশ দিতে পারেন, কিন্তু তিনি জানেন যদি আজ আমেরিকা সরাসরি ইরানে হামলা করে, তবে কাল সকালেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে। বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যাবে। বৈশ্বিক অর্থনীতি দাসের ঘরের মতো ভেঙে পড়বে, আর পুরো মধ্যপ্রাচ্য পরিণত হবে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে। অন্যদিকে জাগ্রোজ পর্বতমালার সেই 100 ফুট গভীর বাংকারে ইরানের রেভলিউশনারি গার্ডের শীর্ষ কমান্ডার স্থির চোখে তাকিয়ে আছেন তার স্ক্রিনের দিকে। তার আঙুল রাখা আছে একটি কনসোলের উপর। তিনি জানেন আজকের এই রাতের পর হয়তো তার দেশ আগের মতো থাকবে না, হয়তো তাদের অনেক কিছু হারাতে হবে, কিন্তু তারা প্রমাণ করে দিয়েছেন ডলার আর প্রযুক্তির দম্ভ দিয়ে একটি স্বাধীন জাতির আত্মমর্যাদাকে কেনা যায় না। তেল আবিবের আকাশে তখন সাইরেনের তীক্ষ্ণ শব্দ আকাশ বাতাস চিরে ফেলছে। পেন্টাগনের হটলাইন ফোনটা বেজে উঠল। স্পিকারের ওপাশ থেকে ভেসে এলো এক অচেনা স্থির কণ্ঠস্বর। আমরা শুরু করিনি, কিন্তু শেষটা আমরাই করব। যোগাযোগ বিচ্ছিন্ন। রাডারের স্ক্রিনে ধেয়ে আসা লাল বিন্দুগুলো ক্রমশ বড় হচ্ছে। পৃথিবীর শ্বাস যেন আটকে গেছে। এই রাজনৈতিক থ্রিলারের শেষ দৃশ্যে কোনো সুপারহিরো নেই, আছে কেবল এক স্নায়ুক্ষয়ী অপেক্ষা। প্রযুক্তি আর ডলারের অহংকার কি আজ ধুলোয় মিশে যাবে, নাকি রক্তের বিনিময়ে লেখা হবে নতুন কোনো ইতিহাস? উত্তরটা কেবল জানে ধেয়ে আসা ওই হাইপারসনিক মিসাইলগুলোর লেলিহান আগুন। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। 0 আওয়ার শুরু হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি।